ঘটনা তো ঘটে আমাদের বাস্তবে। তো তাদের ক্ষেত্রে রিলায়েবিলিটি আমরা কিভাবে বার করব সেটা আমাদের হচ্ছে আজকের আলোচনার বিষয়। ঠিক আছে, সেটা আমাদের হচ্ছে আজকের আলোচনার বিষয়, সেটা আমি বলবো। মানে একটা সিস্টেম আছে, সিস্টেম যদি ফেলিওর হয়ে যাওয়ার সম্ভাবনা তো থাকেই, তাহলে আমরা সেই সিস্টেমটাকে টিকিয়ে রাখার জন্য আমরা আর একটা ধরো স্ট্যান্ড বাই, আর কি স্ট্যান্ড বাই আমরা একটা সিস্টেম রাখতেই পারি। স্ট্যান্ড বাই সিস্টেম আমার আবার ধরো আমার নিজের কি আছে, দুটো মোবাইল আছে। একটা মোবাইল হ্যান্ডসেট যদি খারাপ হয়ে যায় তাহলে কি হবে, ওই সিমটা খুলে আর একটা যে মোবাইল আছে সেখানে আমি সিম ঢুকিয়ে আমি কাজ করতে পারি। তার মানে আমি পুরোপুরি মানে ডিসকমিউনিকেটেড হয়ে যাব না। তো এটা যদি যাদের ধরো একটু সামর্থ্য আছে তারা দুটো মোবাইল রাখে, যাদের সামর্থ্য নেই তারা একটাতেই রাখে, এই হচ্ছে ব্যাপার। তার মানে ওই যে যাদের সামর্থ্য আছে দুটো মোবাইল রাখছে তারা কি করছে, একটা স্ট্যান্ড বাই মোবাইল রেখে দিচ্ছে কাছে। সেইটা নিয়ে আমরা করবো। তার মানে দেখো স্ট্যান্ড বাই সিস্টেম ব্যাপারটা তাহলে বুঝতে পারছো যে আমাদের যে এন্টায়ার সিস্টেমটা আছে সেই সিস্টেম যদি কমপ্লিটলি ফেলিওর হয়ে যায় তাহলে আমরা অল্টারনেট ব্যবস্থা করে রাখছি। এবং অবভিয়াসলি দেখো যে এমনভাবে সেই অল্টারনেট ব্যবস্থাটা করবো যেটা তোমার প্যারালাল কানেকশন থাকতে হবে। প্যারালাল কানেকশনে কি আছে, একটা মেন সিস্টেম ফেলিওর হয়ে গেলে প্যারালাল কানেকশন হলে সেই প্যারালাল কানেক্টেড যে কম্পোনেন্ট সেটা তোমার ওয়ার্কিং হয়ে যাবে, সেটা দিয়ে আমাদের পুরো সিস্টেমটা চলবে। এই হচ্ছে ব্যাপার। তো এখানে দেখো এই যে লাইনটা একটু আমি পড়ে দিই, সেই লাইনটা বুঝতে পারলে এর কনসেপ্ট একটু লেখা আছে, এটা সিস্টেমেটিক্যালি লেখা আছে। বলছি ইন প্যারালাল কনফিগারেশন অল দ্য কম্পোনেন্টস অপারেট সাইমultaneously and the experiences wear and tear during the operation of the system। হচ্ছে প্যারালাল সিস্টেম থাকলে কি হচ্ছে, প্রত্যেকটা কম্পোনেন্ট কিন্তু সাইমultaneously কাজ করে। ঠিক আছে, প্রত্যেকটা মানে প্যারালাল সিস্টেম মিনস অল দ্য কম্পোনেন্টস ওয়ার্কিং সাইমultaneous, এই হচ্ছে ব্যাপার। কিন্তু দেখো ইন দ্য স্ট্যান্ড বাই সিস্টেম দেয়ার ইজ এ প্রাইমারি অ্যাক্টিভ এলিমেন্ট হুইচ ইজ অপারেটিং। মানে দেখো স্ট্যান্ড বাই সিস্টেমে কি বলা আছে, একটা প্রাইমারি আমাদের সিস্টেম আছে সেটা অপারেট করছে। ঠিক আছে, প্রাইমারি যেটা থাকছে মানে মেন যেটা আসল যে সিস্টেমটা সেটা আমাদের অপারেট করছে, হুইচ ইজ অপারেটিং প্রাইমারি সিস্টেম। অ্যান্ড ওয়ান অর মোর কম্পোনেন্টস আর স্ট্যান্ড বাই, একটা বা একের চেয়ে বেশিও আমরা স্ট্যান্ড বাই রাখতে পারি। ওয়ান অর মোর কম্পোনেন্ট আর স্ট্যান্ডিং বাই টু টেক ওভার দ্য অপারেশন ওয়ান আফটার অ্যানাদার হোয়েন দ্য ফার্স্ট ওয়ান ফেলস। ঠিক আছে, মানে আমরা স্ট্যান্ড বাই একটা রাখতে পারি, একের চেয়ে বেশিও রাখতে পারি। কখন কাজ করবে না, তো একটার পর একটা কাজ করবে। মানে আমরা যদি এটাও দেখি যে একটা স্ট্যান্ড বাই ও ফেলিওর হয়ে যেতে পারে তাহলে আর একটা বেশি করে আমরা রাখি। মানে যেমন ধরো যদি আমাদের সিএম যদি কোথাও মিটিং করতে আসে আমাদের মমতা ব্যানার্জি, তাহলে কি হচ্ছে তার যে ধরো মাইক্রোফোনের যে সিস্টেম, মাইকের যে সিস্টেম, ইলেকট্রিকের যে সিস্টেম, ওরা কিন্তু স্ট্যান্ড বাই রেখেই দেয়। এবং পারলে ওরা বেশি সিস্টেম রাখে, স্ট্যান্ড বাই সিস্টেম বেশি রাখে। কারণ কি, একটা ফেলিওর হয়ে গেল তাতে সিএম এর মিটিংয়ে যদি কোনো ডিস্টার্ব হয় সেটা তো ঠিক ব্যাপার না। বলো সিএম বলো, পিএম বলো, প্রাইম মিনিস্টার বলো, চিফ মিনিস্টার বলো, তো সেই জন্য ওরা মাল্টিপল তোমার স্ট্যান্ড বাই সিস্টেম রেখে দেয়, যে ফেলিওর হলে যেন অটোমেটিক্যালি বা সঙ্গে সঙ্গে আর একটা যে সিস্টেম আছে সেটা যেন স্টার্ট হয়ে যায়। এবার কি হতে পারে, বাই চান্স সেটাও ফেলিওর হতে পারে, এই জন্য আর একটা সিস্টেম রেখে দিল, এইভাবে করে। কিন্তু কিন্তু কি হচ্ছে, মেন যে আমাদের প্রাইমারি যে সিস্টেমটা থাকে সেটাই কাজ করবে, সেটাই চলবে। প্রাইমারি সিস্টেম ফেলিওর হলে তখন স্ট্যান্ড বাই গুলো চলবে। আচ্ছা, তারপর বলছে দ্য অপারেশন অফ স্ট্যান্ড বাই কম্পোনেন্টস ইজ সিকুয়েন্সিয়াল। The operation of standby component is sequential. That is, each of the duplicate elements become active and is energized one after the failure of the previous active. So, যেটা দরকার নেই বলছে দেখো, the system will survive until the required time t if the following two condition holds. The primary element is successfully operating up to time t. এই টাইম ডিউরেশনটা মনে করো আমরা ধরে নিচ্ছি যে আমাদের প্রাইমারি মানে বুঝতে পারছো যেটা অরিজিনাল সিস্টেম, তাকে আমরা বলছি প্রাইমারি এলিমেন্ট আর প্রাইমারি সিস্টেম। সেইটা টি টাইম পর্যন্ত আমাদের মনে করো সাকসেসফুলি কাজ করবে। এবার মনে করো আমরা ধরে নিচ্ছি যে প্রাইমারি এলিমেন্ট ফেলস অ্যাট টি ওয়ান টাইমে প্রাইমারি এলিমেন্টসটা ফেলিওর হয়ে গেল। তখন বলছে দেন দ্য অ্যাক্টিভ স্ট্যান্ড বাই এলিমেন্ট টেকস ওভার অ্যান্ড সার্ভাইভ ফ্রম টি1 টু টি2। ঠিক আছে, তাহলে বাকি যে সময়টা সেই সময়ের মধ্যে আমাদের কি হচ্ছে না, তো যে স্ট্যান্ড বাই এলিমেন্ট থাকছে সেটা কাজ করবে। এই হচ্ছে আমাদের অ্যাজাম্পশন।
এবার দেখো, আর যদি আমরা ডায়াগ্রামেটিক যদি চিন্তা ভাবনা করি, তাহলে এই পোর্শনটা হচ্ছে, এটা হচ্ছে অ্যাক্টিভ এলিমেন্ট, একটা মানে এটা হচ্ছে অ্যাক্টিভ এলিমেন্ট, মানে আমাদের হচ্ছে প্রাইমারি এলিমেন্ট। আর এই এতগুলো ধরো আমরা এখানে ধরে নিচ্ছি যে দিজ আর দ্য স্ট্যান্ড বাই এলিমেন্ট, ঠিক আছে। এটা হচ্ছে প্রাইমারি আমাদের কম্পোনেন্ট, অ্যাক্টিভ বলে মনে আছে, এটা অ্যাক্টিভ থাকছে। স্ট্যান্ড বাই গুলো ইনঅ্যাক্টিভ হিসাবে সিস্টেমের সাথে প্যারালালি কানেক্টেড থাকছে। তো এটা যদি খারাপ হয়ে যায় প্রাইমারিটা, তাহলে এই স্ট্যান্ড বাইটা কাজ করবে, এটাও যদি ফেলিয়ার হয় তখন এটা কাজ করবে, তারপরে এটা ফেলে করবে। তার মানে কানেক্টেড হচ্ছে প্যারালাল সিস্টেমের মতো, কিন্তু কনসেপ্টটা একটু ডিফারেন্ট আর কি। ডিফারেন্ট মানে কি, যে প্যারালাল সিস্টেমে যত কম্পোনেন্টস থাকে তারা সবাই একসাথে কাজ করে। স্ট্যান্ড বাই সিস্টেমে কি হবে না, তো শুধুমাত্র যে প্রাইমারি কম্পোনেন্ট সেটাই কাজ করবে, বাকিগুলো তোমার ইনঅ্যাক্টিভ অবস্থাতে থাকবে। যখন প্রাইমারিটা ফেলিওর হবে তখন এগুলো অ্যাক্টিভ হবে। বুঝতে পারছো, এইটুকু হচ্ছে ডিফারেন্স। সেই ডিফারেন্সের জন্য আমাদের সেপারেট একটা স্টাডির দরকার। যদি প্রাইমারি ফেলিওর হয়, দেন দ্য স্ট্যান্ড বাই এলিমেন্ট উইল অ্যাক্টিভ। আচ্ছা, এবার এখানে দেখো নোটেশন একটা আমরা ইউজ করছি, অ্যাসুমিং দ্য ফেলিওর ডেন্সিটি ফাংশন অফ প্রাইমারি অ্যাক্টিভ অ্যান্ড স্ট্যান্ড বাই সিস্টেম অ্যাজ হচ্ছে এফ পি, পি মানে প্রাইমারি, এফ টি মানে এটা হচ্ছে ডেন্সিটি ফাংশন, ফেলিওর ডেন্সিটি ফাংশন হচ্ছে এফ টি। আর যেটা আমাদের হচ্ছে স্ট্যান্ড বাই থাকছে তাকে এফ ডি দিয়ে ডিনোট করা হচ্ছে। দেখো স্ট্যান্ড বাই যে সিস্টেম, তার যে প্রবাবিলিটি ফেলিওর ডেন্সিটি ফাংশন, ওই যে আমরা শুধু এফ বলে পড়েছিলাম সেই এফ, তবে কয়েকটা ক্লাস আগে আমরা শুধু স্মল এফ বলে পড়েছিলাম, সেই স্মল এফ মানে হচ্ছে এখানে তাই, কিন্তু স্মল এফ পি লেখা আছে আর স্মল এফ ডি লেখা আছে। একটা হচ্ছে প্রাইমারি তোমার ফেলিওর ডেন্সিটি ফাংশন, আর এফ ডি হচ্ছে স্ট্যান্ড বাই ফেলিওর ডেন্সিটি ফাংশন। এবার দেখো হচ্ছে যে প্রবাবিলিটি অফ প্রাইমারি এলিমেন্ট সার্ভাইভিং, সার্ভাইভ পিপল মানে অ্যাক্টিভলি কাজ করবে, তার প্রবাবিলিটি কত হবে, ওয়ান মাইনাস জিরো টু টি। কারণ দেখো এই যে জিরো টু টি হচ্ছে, এটা হচ্ছে ফেলিওর ব্যাপারটা। এফপি যেটা আছে সেটা হচ্ছে ফেলিওর ডেন্সিটি ফাংশন, তার মানে এটা হচ্ছে প্রবাবিলিটি অফ ফেলিওর। আর আমরা চাইছি সার্ভাইভিং, সেই জন্য আমরা লিখেছি ওয়ান মাইনাস করে লেখা হয়েছে, ঠিক আছে। ওয়ান মাইনাস লেখার কারণটা হচ্ছে যে এফপি এর ইন্টিগ্রেশনটা হচ্ছে যে টোটাল ফেলিওর, ওয়ান মাইনাস করলে পাচ্ছি সার্ভাইভ মানে রিলায়েবিলিটি ব্যাপারটা। তাহলে দেখো ওয়ান মাইনাস করা মানে কি, যে এটা তো প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন, এফপি যেহেতু প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন, তাহলে তার টোটাল ইন্টিগ্রেশন কত হবে, জিরো টু ইনফিনিটি অফ দি ইন্টিগ্রেশন হচ্ছে ওয়ান, জিরো থেকে ইনফিনিটি পর্যন্ত ইন্টিগ্রেশন হচ্ছে ওয়ান। তাহলে দেখো আমাদের কি আছে, ওয়ান থেকে জিরো টি মাইনাস করা হচ্ছে, তাহলে ইন্টিগ্রেশনটা কি হবে, টি টু ইনফিনিটি। মানে বেসিক্যালি ধরো এই যে ধরো জিরো থেকে টি এই পার্টটা যদি আমরা এই রাইট হ্যান্ডে নিয়ে আসি, তাহলে কি হবে, এইটা প্লাস এইটা, জিরো থেকে টি, টি টু ইনফিনিটি, টোটাল প্রবাবিলিটি ওয়ান হবে। তো সেটাকে আমরা এইভাবে লিখছি। এবার দেখো প্রবাবিলিটি অফ প্রাইমারি এলিমেন্ট ফেলিং অ্যাট টাইম টি, আমরা ধরে নিয়েছি যে টি ওয়ান টাইমে ফেল করবে প্রাইমারিটা, তাহলে তার প্রবাবিলিটি ডেন্সিটি হচ্ছে এইটা, প্রবাবিলিটিটা হচ্ছে এইটা, ওই পয়েন্ট, ওই পার্টিকুলার পয়েন্টে টি পার্টিকুলার ইনস্ট্যান্টে ফেলিওর হবে এটা এফপি টি ওয়ান। এটা কিন্তু ডিউরেশন একটা ইনস্ট্যান্ট, টি ওয়ান ইজ এ ইনস্ট্যান্ট, যে পার্টিকুলার টাইমে তোমার ফেলিওর হলো, তাহলে সেই মুহূর্তে তার যে ফেলিওর প্রবাবিলিটি হচ্ছে এফপি টি ওয়ান। যদি বলতাম যে আমাদের ধরো একটা ডিউরেশনে ফেলিওর হলে ইন্টিগ্রেট করতে হতো, কিন্তু এখানে যেহেতু একটা মুহূর্ত, একটা ইনস্ট্যান্ট, সেই জন্য ইন্টিগ্রেশন না করে ওই পয়েন্টে আমরা প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন লিখছি। এবার দেখো প্রবাবিলিটি অফ স্ট্যান্ড বাই এলিমেন্ট ওয়ার্কিং সাকসেসফুলি ফ্রম টি ওয়ান টু টি, তাহলে তার কি হবে, প্রবাবিলিটি অফ দ্য স্ট্যান্ড বাই এলিমেন্ট, তাহলে স্ট্যান্ড বাই এর প্রবাবিলিটি ডেন্সিটি হচ্ছে, ফেলিওর ডেন্সিটি হচ্ছে এফডি। তাহলে জিরো থেকে টি মাইনাস টি ওয়ান মানে রিমেনিং যে টাইমটা সেটা তো টি মাইনাস টি ওয়ান, তাহলে টি ওয়ান থেকে টি টু যেহেতু হচ্ছে, তাহলে রিমেনিং টাইম হচ্ছে এটা। মানে আমাদের দেখো সিস্টেমটা হচ্ছে এরকমের, এটা হচ্ছে জিরো, এইটা এই টাইমটা হচ্ছে টি ওয়ান, এটা হচ্ছে টি ওয়ান, আর এটা হচ্ছে টি। তার মানে দেখো জিরো থেকে টি পর্যন্ত সার্ভাইভ করবে, আমাদের সিস্টেমটা সার্ভাইভ করবে, তার আমরা প্রবাবিলিটি বা ইত্যাদি রিলায়েবিলিটি বার করতে চাইছি টোটাল এন্টায়ার সিস্টেম ইন্টারভেলের মধ্যে। আমরা ধরে নিলাম যে টি ওয়ান টাইমে আমাদের প্রাইমারিটা ফেলিওর হয়ে গেল, তাহলে কি হবে, এই যে পোর্শনটা টি ওয়ান থেকে টি যে টাইম ইন্টারভেল থাকছে, সেই টাইম ইন্টারভেলে আমাদের স্ট্যান্ড বাই এলিমেন্টটা তোমার কি হবে, ওয়ার্কিং হবে। তো সেই জন্য এটা হচ্ছে রিলায়েবিলিটি অফ দ্য স্ট্যান্ড বাই
এলিমেন্ট, টোটালটা হচ্ছে রিলায়েবিলিটি, কারণ সেকেন্ড পার্টটা হচ্ছে মাইনাস করে যে ইন্টিগ্রেশনটা সেটা হচ্ছে ফেলিওর, 1 মাস করে রিলায়েবিলিটি পেলাম। তার মানে কি হচ্ছে দেখো যে আমাদের তাহলে টোটালটা হচ্ছে এটাই, ওই যে মানে t-t1 থেকে আমাদের ইনফিনিটি পর্যন্ত নিলাম আর কি, 1 মাইনাস করে যে কমপ্লিমেন্ট করে পাওয়া যায় সেটা। তাহলে দেখো কি হচ্ছে, এবার যে সিস্টেমের যে রিলায়েবিলিটি তাকে আমরা R2 দিয়ে লিখেছি, কেন R2 পরে বলছি, y2। তাহলে এই পার্টটা কি হচ্ছে, এই পার্টটা হচ্ছে প্রাইমারি এলিমেন্টের, প্রাইমারি যে এলিমেন্ট তার রিলায়েবিলিটি, এই যে আগে যেটা পেয়েছে দেখো এটা প্রাইমারি এলিমেন্টের রিলায়েবিলিটি। সেকেন্ড এরটা কি হচ্ছে, সেকেন্ড এরটা হচ্ছে স্ট্যান্ড বাই এলিমেন্টের জন্য যে রিলায়েবিলিটি, স্ট্যান্ড বাইটার জন্য রিলায়েবিলিটি। এটা এরকম কেন, তাহলে এটা দেখো কি হচ্ছে, ফার্স্ট হচ্ছে যে আমাদের প্রাইমারি এলিমেন্ট তোমার ফেলিওর হবে আর টি ওয়ান টাইম, অ্যান্ড দেন সেকেন্ড স্টেজে আমাদের কি হচ্ছে না, তো যে স্ট্যান্ড বাই এলিমেন্ট আছে সেটা তোমার ফাংশনিং হবে, কাজ করবে, তাই তো দুটো ইভেন্ট ঘটনা ঘটতে হবে, যে টি1 টাইমে প্রাইমারিটা ফেলিওর হলো, অ্যান্ড হ্যাঁ ইন দ্য নেক্সট টাইম ইন্টারভেল টি1 টু টি আমাদের যে স্ট্যান্ড বাই এলিমেন্ট আছে সেটা কাজ করবে, ফাংশনিং হবে। তাহলে এই যে ধরো স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে যে রিলায়েবিলিটি অফ দ্য স্ট্যান্ড বাই এলিমেন্ট। আর এটা কি হতে হবে, মানে দুটো কেস হতে হবে, যে প্রাইমারি এলিমেন্ট ফেল করবে অ্যান্ড স্ট্যান্ড বাই এলিমেন্ট ওয়ার্কিং হবে। তো সেই জন্য দেখো যে এইটা হচ্ছে যে স্ট্যান্ড বাই এই প্রাইমারি এলিমেন্ট ফেলিওরের প্রবাবিলিটি, আর এটা হচ্ছে প্রবাবিলিটি অফ দ্য ওয়ার্কিং অফ দ্য ইয়োর স্ট্যান্ড বাই এলিমেন্ট। তাহলে যেহেতু অ্যান্ড রিলেশন, যে প্রাইমারি ফেল হবে এবং স্ট্যান্ড বাই ওয়ার্কিং হবে, সেই জন্য আমাদের মাল্টিপ্লাই হচ্ছে, এই মাল্টিপ্লাই করে টোটাল আমরা ইন্টিগ্রেশনটা নিচ্ছি 0 থেকে টি টাইমের মধ্যে। মানে টি1টা কি হচ্ছে, টি1 ইজ আ এনি টাইম উইথিন দ্য টাইম ইন্টারভেল 0 to t। টি1 তো ফিক্স না, টি1টা হচ্ছে দেখো 0 থেকে t, আমরা যে ছবিটা এঁকেছি 0 থেকে t ইন্টারভেলের মধ্যেকার যে কোনো একটা টাইম। তো সেই টাইমের জন্য আমরা কি করছি, যে t1 is the variable quantity lies between 0 and t, so that's why we are taking the integration between 0 to t. So this represents the total reliability of the standby system. আর এইটা দেখো প্রাইমারি এলিমেন্টের জন্য যে রিলায়েবিলিটি সেটা আছে, অ্যাডিশনালি আমাদের সেকেন্ড টার্মটা থাকছে, এই যে সেকেন্ড যে অ্যাডিশনাল টার্ম থাকছে আমাদের, সেটা করলে কি হচ্ছে আমাদের রিলায়েবিলিটি কি হচ্ছে, বাড়ছে, তাই না? বাড়ছে কেন বুঝতে পারছো, যে এটা হচ্ছে প্রাইমারির জন্য রিলায়েবিলিটি, ক্লিয়ারলি দিস ইজ দ্য রিলায়েবিলিটি ফর দ্য প্রাইমারি এলিমেন্ট। আর এখানে কি আছে, প্লাস সাইন আছে, প্লাস সাইন থাকার জন্য কি হচ্ছে, এইটা হচ্ছে স্ট্যান্ড বাই এর এলিমেন্টের জন্য তোমার হচ্ছে রিলায়েবিলিটি। এবার মনে করো এই টি1টা মনে করো এক্স্যাক্টলি টি হয়ে গেল, টি1টা যদি এক্স্যাক্টলি টি হয়ে যায়, তাহলে টি1 আর টি যদি সমান হয়ে যায়, তাহলে এটা যে 0 থেকে ইনফিনিটি, মানে টোটাল যে আমাদের স্ট্যান্ড বাই তার মধ্যেকার ইন্টিগ্রেশন দাঁড়াবে। তো তার মানে কি হচ্ছে, যে এটার ভ্যালু তাহলে কি হবে, 0 থেকে ইনফিনিটির মধ্যে এটার ভ্যালু হয়ে যাবে 1, আর এইটা ধরো আমাদের ধরো টি1 হয়ে গেল, তার মানে এটার আবার 0 থেকে t1 সেটা দাঁড়াচ্ছে, তার মানে সেটা একটা ধরো পার্টিকুলার ইনস্ট্যান্ট করে আমরা ব্যবহারটা বাড়তে পারি। এবার দেখো আমরা এখানে 2 কেন লিখলাম, 2 লিখলাম তার কারণ হচ্ছে আমাদের এখন সিস্টেমে দুটো কম্পোনেন্ট থাকছে, একটা হচ্ছে প্রাইমারি কম্পোনেন্ট আর একটা হচ্ছে স্ট্যান্ড বাই কম্পোনেন্ট। এই হচ্ছে ব্যাপার, দুটো যেহেতু আমাদের কম্পোনেন্ট থাকবে সেই জন্য আমরা 2 লিখলাম, মানে প্রাইমারি একটাই, স্ট্যান্ড বাই হচ্ছে অ্যাডিশনালি একটা বলে এরকম লিখলাম। এবার ধরো আমাদের স্ট্যান্ড বাই যদি দুটো হয়ে যায়, তাহলে টোটাল কম্পোনেন্ট কতগুলো থাকবে, প্রাইমারি একটা, দুটো স্ট্যান্ড বাই, তার মানে তখন R3 হবে, অ্যান্ড সো অন। আচ্ছা এটা তো দরকার নেই, এটা কেন এখানে ছবিটা আছে, এটা একই ব্যাপার। এবার দেখো যে আমরা এটা তো ধরো মানে প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন এফ দিয়ে আমরা ডিনোট করলাম। এবার ওই প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশনে যদি পার্টিকুলার ভ্যালু আমরা যেটা লিখে বার করেছিলাম এখানে, যে ল্যামডা ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি হয়, তাই না? আমরা বলেছিলাম যে এফ স্মল এফ এর এক্সপ্রেশন হচ্ছে ল্যামডা ইন্টু ই টু দি পাওয়ার ল্যামডা টি। তো সেই জন্যই হচ্ছে মানে সেটাকে আমরা একটা পার্টিকুলার কেস করে বলছিলাম এক্সপোনেনশিয়াল কেস। এই কেসটা হতে হলে কি হয়, যে ফেলিওর রেট ল্যামডা ইজ কনস্ট্যান্ট, ল্যামডা যদি কনস্ট্যান্ট হয় এই ধরনের এক্সপ্রেশন পাওয়া যায়। ল্যামডা যদি কনস্ট্যান্ট না হয় তাহলে কি হবে, সে ল্যামডার ভ্যালু বসবে, বসে ইন্টিগ্রেশন করলে যা হবে সেই হবে। তো যাই হোক, এবার এফ পি যদি আমরা যদি ধরে নিই যে ল্যামডা পি, ল্যামডা সাফিক্স পি রিপ্রেজেন্টস দ্য ফেলিওর রেট অফ দ্য প্রাইমারি কম্পোনেন্ট, অ্যান্ড ল্যামডা টি রিপ্রেজেন্টস দ্য ফেলিওর রেট অফ দ্য স্ট্যান্ড বাই এলিমেন্ট, তাহলে তাদের ধরো ফেলিওর ডেন্সিটি ফাংশন এরকমের আসলো। এবার R2 এর জন্য যে আমরা ধরো লিখেছি ওই যে আগে ফর্মুলাতে এফ পি ডিটি ছিল,
পি এর ভ্যালু বসিয়ে দিচ্ছি, তারপরে ছিল আমাদের ধরো এফ, হ্যাঁ টি ওয়ান ছিল তার ভ্যালু লেখা হলো, আর এটা হচ্ছে এফ ডির ইন্টিগ্রেশন ছিল, তো এফ ডির এক্সপেক্টে লেখা হয়েছে। এবার এটা পুরোটাকে ইন্টিগ্রেশন করা হচ্ছে। তো ফার্স্টে যেটা আছে তার ইন্টিগ্রেশন তো ভেরি সিম্পল, তাই না? এটার ইন্টিগ্রেশন হচ্ছে ভেরি সিম্পল হয়ে গেল। এটা ধরো আমরা কি করছি, এটাকে ইন্টিগ্রেশন করছে না রেখে দিলাম, এইটাকে ইন্টিগ্রেট করছি স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে যেটা আছে ইন্টিগ্রেশন করলাম, করলে আমাদের অ্যান্সারটা আসবে ইন টার্মস অফ ধরো টি এর রেসপেক্টে ইন্টিগ্রেশন, টি এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করলে তার ভ্যালু বসানো হচ্ছে, তার মানে টি আর টি ওয়ান এর রেসপেক্টে পাবে। তাহলে দেখো পুরো যে এক্সপ্রেশনটা আছে তার মধ্যে কি আছে, টি আছে আর টি ওয়ান আছে, ইন্টিগ্রেশন করতে হবে টি ওয়ান এর রেসপেক্টে, তার মানে টিটা আমাদের বাদ থাকবে, তার ইন্টিগ্রেশন হবে না, টি ওয়ান এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করা হচ্ছে। তো এটা ধরো রিঅ্যারেঞ্জ করে লেখা হয়েছে, তারপরে ইন্টিগ্রেট করলে যদি আমরা লিমিট বসাই তাহলে এক্সপ্রেশন পাওয়া যাচ্ছে। এক্সপ্রেশনের মধ্যে কি আছে, ল্যামডা পি বাই ল্যামডা ডি মাইনাস ল্যামডা পি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা পিটি, এটা হচ্ছে ফার্স্ট টার্মের জন্য, এটা হচ্ছে সেকেন্ড টার্মের জন্য ল্যামডা পি বাই ল্যামডা ডি। দেখো এই টার্ম দুটো না একই আছে, একই আছে, শুধুমাত্র এখানে হচ্ছে ল্যামডা পি করে আছে, এখানে হচ্ছে ল্যামডা ডি করে আছে, এই হচ্ছে ব্যাপার। এরপরে যদি আমরা, তার মানে এটা রিলায়েবিলিটি অফ দ্য সিস্টেম হচ্ছে এটা, ঠিক আছে। এবার ল্যামডা ডি এর কনসেপ্ট যদি আমাদের না থাকতো তাহলে এটা আমরা বাদ চলে যেত, এরকম মোটামুটি আমরা বলতে পারি। এবার দেখো যদি ল্যামডা পি ল্যামডা ডি যদি সমান হয়ে যায় এবং ইকুয়াল টু যদি ল্যামডা হয়ে যায়, মানে তোমার যে প্রাইমারির যে ফেলিওর রেট আর যদি স্ট্যান্ড বাই এর ফেলিওর রেট যদি সেম হয়ে যায় তাহলে একটা পার্টিকুলার কেস আমরা বার করবো। কিন্তু এখানে দেখো যে ল্যামডা ডি আর ল্যামডা পি যদি সমান হয়ে যায়, দেখো ল্যামডা পি মাইনাস ল্যামডা ডি মানে নিচে জিরো হয়ে যাচ্ছে, তাই না? তার মানে সেটা তো অ্যাকসেপ্টেবল হবে না। তো এই কেসটা যদি আমরা কনসিডার করি তাহলে এই যে এক্সপ্রেশনটা আছে এইখান থেকে ইন্টিগ্রেশন করতে হবে, লাস্টে বসালে কিন্তু হবে না। এইখানটাতে ল্যামডা ডি আর ল্যামডা পি সমান বসাও, সমান বসালে এটা ধরো জিরো হয়ে গেল, মানে ই টু দি পাওয়ার এই টার্মটা ওয়ান হয়ে যাচ্ছে, শুধুমাত্র আমাদের থাকছে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ডি টি থাকছে। করলে পরে আমরা ইন্টিগ্রেশন করে এটা পাচ্ছি 1 plus lambda t into e to the power minus lambda t. So this is the reliability in case of lambda t and lambda t are equal and equal to your lambda. এবার যদি আমাদের ধরো সংখ্যাটা যদি বাড়িয়ে দিই, ঠিক আছে, সংখ্যাটা যদি আমরা বাড়িয়ে দিই যে আমাদের সিস্টেমে তোমার n সংখ্যক, ইন জেনারেল আমরা বলছি n সংখ্যক যদি আমাদের রিডান্ডেন্ট কম্পোনেন্ট থাকে, স্ট্যান্ড বাই রিডান্ডেন্ট কম্পোনেন্ট যদি n সংখ্যক থাকে তাহলে কি হবে। তো তার আগে ধরো n সংখ্যকের আগে যদি আমরা তিনটে আছে যদি ধরে নিই, তিনটে যদি কম্পোনেন্ট আছে আমরা ধরি, তাহলে এখানে লিখছে দেখো মানে একটা নোটেশন ইউজ করা আছে পি অফ নাম্বার অফ ফেলিওরস ইকুয়াল টু আই, মানে প্রবাবিলিটি অফ নাম্বার অফ ফেলিওরস ইকুয়াল টু আই, আই সংখ্যক এলিমেন্ট ফেলিওর হবে তার প্রবাবিলিটি, তাকে আমরা পি ব্র্যাকেট আই দিয়ে ডিনোট করছি। এবং ধরে নেওয়া আছে যে দিস ওয়ান ফলোজ দ্য পয়সন ডিস্ট্রিবিউশন, ফেলিওর রেট বা ফেলিওর সিস্টেম ফেলিওর ফলোজ পয়সন ডিস্ট্রিবিউশন, এরকম যদি হয় তাহলে পি জিরো ইকুয়াল টু কত হবে, পি জিরো ভ্যালু মানে আই এর ভ্যালু জিরো বসাও, তাহলে পি জিরো ইকুয়াল টু এইটা, পি ওয়ান বসাও, পি টু বসাও, অ্যান্ড সো অন। তার মানে কি দাঁড়াচ্ছে দেখো যে পি জিরো বেসিক্যালি কি রিপ্রেজেন্ট করছে, পি জিরো রিপ্রেজেন্টস দ্য প্রবাবিলিটি ইন হুইচ দ্য নাম্বার অফ ফেলিওর ইজ জিরো, তার মানে একটাও কম্পোনেন্ট ফেলিওর হবে না তার প্রবাবিলিটি, সেটাই এটা মানে আই এর ভ্যালু জিরো বসালে। পি ওয়ান টি মানে একটা কম্পোনেন্ট ফেলিওর হয়ে যাবে তার প্রবাবিলিটি, আই এর ভ্যালু ওয়ান বসালে আমরা পাচ্ছি। মানে এটা কিন্তু দেখো এটা তো পয়সন ডিস্ট্রিবিউশন, যদি পয়সন ডিস্ট্রিবিউশন যদি আমরা অ্যাসুম করি তাহলে এই ভ্যালুসগুলো পাচ্ছি, একটা ফেলিওরের প্রবাবিলিটি, জিরো ফেলিওরের প্রবাবিলিটি, দুটো ফেলিওরের প্রবাবিলিটি অ্যান্ড সো অন। তাহলে আর টুর অ্যাকচুয়ালি দেখো আর টুর ভ্যালুটা আমরা কিন্তু এটা পেয়েছি আগের যে, দেখো আগের স্লাইডে আর টু সমান কি আছে, ওয়ান প্লাস ল্যামডা টি আর ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, এই যে এইটা আর টুর এক্সপ্রেশন এইটা পেলাম, সেইটাকে ধরো এখানে আমরা লিখলাম আর টুটা। এবার এই আর টুকে দেখো কিভাবে লেখা যাচ্ছে না, তো আমরা এই যে পি জিরো যেটা পেলাম, পি জিরো মানে এটা পাচ্ছি, যদি আমরা পিআই মানে এটা ধরে নিই, পিআই মানে যদি আমরা এটা ধরি তাহলে পি জিরো ভ্যালু এইটা, পি ওয়ান এর ভ্যালু এটা। এবং দেখো লাকিলি কি হচ্ছে যে এই যে এক্সপ্রেশনটা আর টু এর যে ফার্স্ট টার্ম সেটা নাথিং বাট পি জিরো, আর সেকেন্ড টার্ম সেটা হচ্ছে নাথিং বাট পি ওয়ান। মানে আর টুকে আমরা অ্যাকচুয়ালি কি পি জিরো আর পি ওয়ান এদের টার্মে লিখতে চাইছি, আর কিছুই না, সেই নোটেশন আনতে চাইছি। সিমিলারলি যদি আমরা শো করি যে আর থ্রি ভ্যালু যদি বার করি, আর থ্রি মানে কি না, তো একটা অ্যাক্টিভ এলিমেন্ট থাকছে আর দুটো হচ্ছে তোমার রিডান্ডেন্ট এলিমেন্ট, সেই ক্ষেত্রে আমাদের কি হবে, তাহলে পি জিরো পি ওয়ান পি টু মানে একটাও ফেলিওর হবে না, জিরো ফেলিওর, ওয়ান ফেলিওর আর টু ফেলিওর, যেহেতু আমাদের দুটো আমাদের তোমার রিডান্ডেন্সি থাকছে সেই জন্য।
তার মানে কি হচ্ছে দেখো, এটা হচ্ছে জিরো ফেলিওরের প্রবাবিলিটি, এটা হচ্ছে ওয়ান ফেলিওরের প্রবাবিলিটি যা আমরা আর2 সাথে পড়েছি, এটা হচ্ছে টু ফেলিওরের প্রবাবিলিটি। তার মানে তাকে আমরা ধরো সামেশন নোটেশনে আমরা লিখতে পারছি। তার মানে কি হচ্ছে, দিস ইজ দ্য রিলায়েবিলিটি অফ দ্য সিস্টেম কন্টেনিং ওয়ান অ্যাক্টিভ এলিমেন্ট অ্যান্ড টু রিডান্ডেন্ট এলিমেন্ট, দ্যাট মিনস দ্য সিস্টেম কন্টেন থ্রি কম্পোনেন্টস। এবার এইটাকে যদি জেনারেলাইজ করি, এটাকে ধরো সামেশন আই ইকুয়াল টু 0 to 2 লিখে এইভাবে লিখলাম। তো এটাকে যদি আমরা জেনারেলাইজ করি ফর এন কম্পোনেন্টস, তাহলে কি হবে আমাদের, ধরো 0 থেকে n-1, এখানে দেখো কি আছে r3 যখন লিখছি 0 থেকে 2 লেখা হয়েছে, কিন্তু 0 থেকে 2 অব্দি, 3 না কিন্তু। সিমিলারলি দেখো আরটি যদি এন সংখ্যক কম্পোনেন্ট যদি আমাদের ধরে নি সিস্টেমে আছে, তাহলে 0 থেকে n-1 হবে। আর এটা যে পয়সন ডিস্ট্রিবিউশনের যে প্রবাবিলিটি মাস ফাংশন হয় সেটা হচ্ছে, সেটাই আমরা এখানে লিখলাম আর কি। তার মানে এখানে ই টু দি পাওয়ার ল্যামডাটি তো ইন্ডিপেন্ডেন্ট অফ আই, সেই জন্য সামেশনের আগে আমরা আনছি, কারণ সামেশন কার উপরে নেওয়া হচ্ছে, সামেশন নেওয়া হচ্ছে আই এর উপরে। তো সেই জন্য ই টু দি পাওয়ার ল্যামডাটিকে আমরা বাইরে নিয়ে এলাম। ব্যাস, ওই হচ্ছে আমাদের তাহলে এক্সপ্রেশন ইন জেনারেল আর কি। তার মানে দেখো আমাদের যদি স্ট্যান্ড বাই রিটেনডেন্ট থাকে, যদি এন সংখ্যক আমাদের স্ট্যান্ড বাই রিটেনডেন্ট কম্পোনেন্ট থাকে, তাহলে সেই সিস্টেমের রিলায়েবিলিটি হচ্ছে এই ফর্মুলার সাহায্যে আমরা পেয়ে যাচ্ছি। ব্যাস, এই হচ্ছে ব্যাপার। এবার এমটিবিএফ যদি আমরা বার করতে চাই, তাহলে এমটিবিএফ ফর টু কম্পোনেন্টস, ওয়ান স্ট্যান্ড বাই অ্যান্ড ওয়ান অ্যাক্টিভ, তাহলে আর2 এর ইন্টিগ্রেশন হবে রিলায়েবিলিটি এমটিবিএফ এর যে ফর্মুলা। তাহলে এটা তো আমাদের ধরো আর2 এর এক্সপ্রেশন ইন্টিগ্রেট করলে আমরা পাচ্ছি এটা 2/λ। 2/λ মানে কি হচ্ছে দেখো, যে 1/λ মানে হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ভ্যালু, 2/λ মানে যে ডাবল হয়ে যাচ্ছে, তার মানে মিন টাইম বিটুইন ফেলিওরটা আমাদের ডবল হয়ে গেল। এখানে কিন্তু দেখো ইম্পর্টেন্ট কি, যে যেটা স্ট্যান্ড বাই এলিমেন্ট থাকছে, স্ট্যান্ড বাই সিস্টেম থাকছে, সেটাও যে ফেল করতে পারে সেটাও কিন্তু আমরা ধরছি। বুঝতে পারছো, যে স্ট্যান্ড বাই সিস্টেম যে ফেল করবে না তা না, স্ট্যান্ড বাই ফেল করতে পারে, সেই জন্য মিন টাইম বিটুইন ফেলিওর আছে। কিন্তু কি হচ্ছে, আমাদের ডাবল হয়ে যাচ্ছে, যে মিন টাইম বিটুইন ফেলিওর দ্যাট ইনক্রিজ ডাবল বেসিক্যালি। ব্যাস, এটা বললেই হবে, আর এগুলো পরের দিকের আর প্রয়োজন নেই তোমার অত। তারপরে দেখো একটা অঙ্ক টঙ্ক দেওয়া আছে, জাস্ট ওই ফর্মুলা বসে অঙ্ক করার কিছু না। অঙ্কটা দেখতে পাবে P0 P1 এইভাবে যা আছে সেভাবে করলেই হবে। এই অঙ্কটা আর বলছে না, এক দুটো অঙ্ক আছে, দেখবে সিম্পল ওই ফর্মুলা বসে দিলেই হবে। এরপরে দেখো এখানে তার মানে শেষ হয়ে যাচ্ছে, আর কিছু নেই তোমার। এবার হচ্ছে অ্যাসেসমেন্ট গুলো দেওয়া আছে, এই অ্যাসেসমেন্টের কোশ্চেন গুলোকে দেখবে, এইগুলোর মধ্যে থেকে তোমার প্রবলেম থাকবে পরীক্ষাতে। তো থিওরি থাকবে, কিছু প্রবলেমও থাকবে, কিন্তু যেটা হচ্ছে যে অঙ্কগুলো করে দেওয়া আছে সেই অঙ্কগুলো থাকবে না, বা সেই অঙ্ক থাকলে ভ্যালুগুলো চেঞ্জ করে দেওয়া হবে যাতে তোমরা নিজের একটু করো ক্যালকুলেশন। এই লাস্টে হচ্ছে তোমার কয়েকটা রেফারেন্স আছে। আচ্ছা, 1 মিনিট আমি আসছি আমি। আচ্ছা, এগুলো হচ্ছে রেফারেন্স। রেফারেন্সের মধ্যে দেখো এখানে অ্যাডিশনালি হচ্ছে যে রিলায়েবিলিটি ইঞ্জিনিয়ারিং বলে একটা বই আছে সেপারেট, এটা খুব ভালো বই, তোমার কে আগরওয়ালের বই। তো এই রিলায়েবিলিটি আমরা ধরো সিস্টেম এই সমস্ত করে পড়লাম, তো ধরো আমরা ওই ট্রানজিস্টার ভাল ডানা দানা কথা বললাম, কিন্তু এখানে একটা জিনিস তোমাদেরকে একটু বলে রাখি, যে রিলায়েবিলিটি ইঞ্জিনিয়ারিং বলে একটা ধরো সেপারেট কিন্তু সাবজেক্ট আর কি আছে। তো আমরা ধরো আইটিতে যখন পিএইচডি করতাম তখন ছিল তোমার ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বলে একটা ডিপার্টমেন্ট, এখন আছে কিনা জানি না। সেই ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে তোমার কি ছিল, রিলায়েবিলিটি ইঞ্জিনিয়ারিং বলে একটা সাবজেক্ট পড়ানোই হতো। আর তার মধ্যে যেটা ছিল সফটওয়্যার রিলায়েবিলিটি বলে একটা ধরো সাবজেক্ট, সফটওয়্যার রিলায়েবিলিটি।
মানে আমরা তো রিলায়েবিলিটি বা ওয়ারেন্টি যা আমরা বুঝি সেটা হচ্ছে ধরো জুতোর জন্য বলে থাকে, ফ্যান লাইট, ফ্যানের জন্য আমরা দেখি, তারপরে মোবাইলে তো রিলায়েবিলিটি কেউ কিছু দেয় না। তো এরকম কিছু কিছু মানে জিনিসপত্রে বা অন্যান্য গহনা টহনার উপরে ওই ইমিটেশনে যদি গহনা হয় তার উপরে একটা রিলায়েবিলিটি বা গ্যারান্টি দেয়, ঠিক আছে? হ্যাঁ, যে এতদিনের মধ্যে খারাপ হলে আমরা এক্সচেঞ্জ করে দেবো ইত্যাদি ইত্যাদি, সেটা কিন্তু রিলায়েবিলিটির বেস করে কিন্তু ওই গ্যারান্টিটা ইত্যাদিটা দিয়ে থাকে। এখন হচ্ছে দেখো যে আমরা যে সফটওয়্যারগুলো ইউজ করে থাকি বা আমরা যে নিজেরা প্রোগ্রামগুলো লিখে থাকি, তারা কত, সেই প্রোগ্রাম বা সেই সফটওয়্যারটা কতটা রিলাই করা যেতে পারে। মানে আমি একটা ছোট্ট ধরো এক্সাম্পল দিয়ে বলছি, মনে করো তোমরা এলপিপি সলভ করার জন্য প্রোগ্রাম লিখলে সিতে অর সি প্লাস প্লাসে অর এনি আদার ল্যাঙ্গুয়েজে, এলপিপি যা আমরা ধরো পড়েছি সেই এলপিপি সলভ করার একটা প্রোগ্রাম লিখলে, সিমপ্লেক্স মেথড অ্যাপ্লাই করে মনে করো প্রোগ্রাম লিখলেন। এখন কোশ্চেন হচ্ছে যে তুমি যে প্রোগ্রামটা লিখেছো সেই প্রোগ্রামটা ঠিক না ভুল তোমরা কিভাবে টেস্ট করো? প্রোগ্রাম লেখার পরে ধরো প্রোগ্রামটা ঠিক না ভুল আমরা কি করি, যে বইয়ে কিছু আমাদের ধরো থাকে, মানে প্রবলেম দেওয়া আছে, ধরো যে বইগুলো তুমি এলপিপির জন্য পড়ছো সেই বইগুলো নিয়ে তুমি কি করলে, যে ওই বইতে যে প্রবলেমসগুলো আছে সেই প্রবলেমসগুলো তুমি করলে, টেস্ট করলে, তাই না? অঙ্কগুলো সব কোএফিসিয়েন্টগুলোকে দিলে, আর তার সাথে সাথে হ্যাঁ অ্যান্সারটা ওই বইতে তো দেওয়া থাকে, তাই না? ঘোষ চক্রবর্তী বই বা অন্য যে বই পড়েছো এলপিপি, তো সেখানে বইয়ের শেষে তোমার অ্যান্সারটা দেওয়া আছে। ওই প্রবলেমগুলো দিচ্ছ, দিয়ে অ্যান্সার তোমার প্রোগ্রাম থেকে পাচ্ছ না, দেখছো বইয়ের যে অ্যান্সার তার সাথে মিলে গেল। তার মানে তুমি তখন কি বলবে, যে তোমার প্রোগ্রাম ঠিক ঠিক কাজ করছে, তাই তো? হ্যাঁ, এটা আমরা বলে থাকি। কিন্তু দেখো যে তাতে কিন্তু 100% তোমার গ্যারান্টি গ্যারান্টি পাওয়া যায় না যে আমার যে প্রোগ্রামটা সেটা ঠিক। তো তখন কি করা হয়, তখন আমাদের চেক করা হয়। কিভাবে চেক করা হয়? থিওরিটিক্যালি চেক করা হয় যে তোমার প্রোগ্রামটা ঠিক ঠিকভাবে কাজ করছে কিনা। সেখানেও দেখা যায় যে ওই প্রোগ্রামের মধ্যেও যদি আমরা অ্যানালিসিস করি তাহলে দেখা যাবে যে কিছু স্টেপস থাকে তারা হচ্ছে সিরিয়ালি কানেক্টেড, কিছু স্টেপস থাকে তোমার হচ্ছে প্যারালেলি কানেক্টেড। সিরিয়ালি কানেক্টেড মানে কি, ধরো একটা স্টেপস আছে সেখানে কিছু ভ্যালু ক্যালকুলেট করলে সেই যে ভ্যালুসগুলো পাওয়া যাচ্ছে সেই ভ্যালুটা পরের স্টেপে ইউজ হচ্ছে। তার মানে কি, আগের স্টেপের মধ্যে যদি দেখো তুমি ফর্মুলা টর্মুলা কিছু ভুল লিখে ফেলেছো, তাহলে সেইখানে যে অ্যান্সারটা পাবে সেটা ইনকারেক্ট অ্যান্সার পাবে। সেই ইনকারেক্ট অ্যান্সারটা পরের স্টেপে তোমার পুট হচ্ছে। যেটা আমরা বললাম যে মনে করো প্রথম দিকের কোনো স্টেপে যে ভ্যালু সেটা পরের দিকের কোনো স্টেপে ব্যবহার করা হবে। মানে প্রথমেই যদি তোমার ভ্যালুটা যদি ভুল আসে তাহলে কি হচ্ছে, পরের স্টেজে তুমি যখন বসাচ্ছ সেখানে এরা চলে আসবে। তো তার মানে এগুলো হচ্ছে সিরিয়াল তোমার কানেকশন বলা হয়, স্টেপস গুলো হচ্ছে সিরিয়ালি কানেক্টেড। আর প্যারালালি কি হবে, ধরো যে ওই স্টেজের যে ভ্যালুজ ইত্যাদি তার সাথে অন্য যে স্টেপস থাকছে সেই স্টেপের কোনো কানেকশন নেই, ভ্যালুর কোনো কানেকশন নেই। তার মানে একটা স্টেপে তুমি যদি তুমি অ্যান্সার যদি হয় বা রং ফর্মুলা যদি তুমি ইউজ করে থাকো, তাহলে পরবর্তী স্টেজে বা পরবর্তী স্টেপে তোমার তার কোনো এফেক্ট সেরকমের হবে না। তো এরকম ভাবেই প্রোগ্রামের মধ্যে তোমার হ্যাঁ মানে কিছু কিছু স্টেপস থাকে প্যারালেলি কানেক্টেড, কিছু কিছু স্টেপ থাকে সিরিয়ালি কানেক্টেড ইত্যাদিতে থাকে। তো সেইভাবে কিন্তু তোমার প্রোগ্রামের রিলায়েবিলিটি বা সফটওয়্যারের রিলায়েবিলিটি বার করা হয়। তো এখন ব্যাপারটা হচ্ছে যে আমি যেটা বলছিলাম এলপিপির, তো এলপিপি ধরো তুমি যে প্রোগ্রামটা লিখলে দেখা গেল যে রিডান্ডেন্সি বলে একটা ব্যাপার আছে, তাই না? রিডান্ডেন্সি না, সরি ভুল বলছি, ডিজেনারেট ডিজেনারেট সলিউশন পাওয়া যায় বা সাইক্লিক সলিউশন পাওয়া যায়, তাই না? তো সেইগুলো আমরা নর্মালি যদি প্রোগ্রাম লিখে থাকি, তোমরা যদি এখন ধরো এমএসসি পড়তে পড়তে যদি এলপিপি যদি প্রোগ্রাম লেখো, সি বা সি প্লাস প্লাসে কোনো সফটওয়্যার ইউজ নেই, এমনি কোনো সফটওয়্যার করে পুরো প্রোগ্রাম লিখলে দেখবে অনেকটা বড় প্রোগ্রাম হবে। হ্যাঁ, হয়তো দেবে 150, 200, 300 লাইনের হয়তো প্রোগ্রামটা আসবে, তো অনেক বড় প্রোগ্রাম। তো সেইখানে নর্মালি আমরা যখন প্রোগ্রাম করি তাহলে আমরা ধরে নিই যে কি থাকে, যে সিস্টেমের মধ্যে আর্টিফিশিয়াল ভেরিয়েবল আমাদের সরি স্ল্যাক ভেরিয়েবল ঢোকাতে হবে, সারপ্লাস ভেরিয়েবল ঢোকাতে হবে আর আর্টিফিশিয়াল ভেরিয়েবল ঢোকাতে হবে। এই তিন ধরনের ভেরিয়েবলের কথা ধরি, ধরে আমরা প্রোগ্রামটা হয়তো লিখব। কিন্তু কি হয় যে সাইক্লিক কেস হতে পারে, তখন কিভাবে করবে, বা ডিজেনারেট কেস যদি হয় তখন কিভাবে করবে, সেই কেসগুলো নর্মালি আমরা অমিট করে যাই।
তো সেইটা হচ্ছে ব্যাপার, যে যখন আমরা ওটা রিলায়েবিলিটি চেক করব যে তুমি যে প্রোগ্রামটা লিখেছো সেই প্রোগ্রাম কতটা কারেক্টেড অ্যান্সার দেবে, সেটা হচ্ছে ব্যাপার। সমস্ত কেস কভার করেছে কিনা, যে স্টেপগুলোতে যে ফর্মুলাগুলো লিখেছো সেগুলো কারেক্টলি লিখেছো কিনা, ইত্যাদি ইত্যাদি করে আমরা কিন্তু প্রোগ্রামটাকে টেস্ট করি যে ঠিক আছে কিনা। থিওরিটিক্যাল টেস্ট, মানে যে কোনো প্রোগ্রামের কিন্তু দুটো টেস্ট আছে, একটা হচ্ছে থিওরিটিক্যাল টেস্টিং আর একটা হচ্ছে তোমার এক্সপেরিমেন্টাল টেস্টিং। থিওরিটিক্যাল টেস্ট করে দেখলে প্রোগ্রাম সব ঠিক আছে, এক্সপেরিমেন্টাল যখন করতে যাচ্ছ, প্রোগ্রাম যখন রান করতে যাচ্ছ, তখন দেখলে যে ঠিকঠাক অ্যান্সার দিচ্ছে না। যেটা আমি এই কথাগুলো বলার কারণে হচ্ছে যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং হচ্ছে একটা বিশাল বড় এখন রিসার্চের একটা এরিয়া। রিসার্চ করার একটা এরিয়া হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। কারো যদি ইচ্ছা হয় বা কখনো যদি স্কোপ পাও, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর উপরেও কিন্তু রিসার্চ করতে পারো। কারণ সফটওয়্যার আমাদের কি হচ্ছে, এমনভাবে আমাদের লাইফের সাথে সফটওয়্যার জড়িয়ে আছে, যার জন্য সেখানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর রিলায়েবিলিটি ইত্যাদির একটা বিশাল একটা গুরুত্ব আছে, মানে আছে, ছিল এবং থাকবে। কারণ এই যে আমরা ধরো গুগল মিটে যে আমরা ক্লাস নিচ্ছি, সেটাও একটা ধরো সফটওয়্যার, সেটা কতটা রাইটলি কাজ করবে, কতটা প্রপারলি কাজ করবে, কোথাও তোমার মিস্টেক আছে কিনা, সেই সবগুলো কিন্তু রিলায়েবিলিটি অ্যানালিসিস করে বার করা হয়। যারা কারো যদি ইন্টারেস্টেড হয় সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা সফটওয়্যার রিলায়েবিলিটির উপরে কাজ করতে পারো, মানে ম্যাথসের লোকজন যারা প্রোগ্রামিং এর উপরে নলেজ আছে তারা কাজ করতে পারে। তো এইটা একটা রিসার্চ এরিয়া বলে আমি ধরো হাইলাইট করছি। আর একটা দেখো সহজ আমি এক্সাম্পল দিচ্ছি, যে এক্সপেরিমেন্টালি টেস্টিং আর থিওরিটিক্যাল টেস্টিং। তোমরা ধরো ফ্যাক্টরিয়াল এন এর যদি প্রোগ্রাম লিখতে বলা হয় তোমাদেরকে, তাহলে সবাই, আশা করি সবাই প্রোগ্রাম লিখতে পারবে ফ্যাক্টরিয়াল এন। কারণ কি হচ্ছে, ফ্যাক্টরিয়াল এন এর প্রোগ্রামে কি হচ্ছে, 1 × 2 × 3 × up to n, তার মানে একটা ফর লুপ লিখে দিলে, ফর i equal to 1 to n, ঠিক আছে, লিখে দিলে তাহলে তারপরে কি লিখলে, যে ধরো পি বলে একটা ভেরিয়েবল লিখলে, পি ইকাল টু পি ইন্টু আই, পি এর ইনিশিয়াল ভ্যালু 1 দিলে, আর আই এর লুপটা রিপিট হচ্ছে 1 থেকে n পর্যন্ত, তাহলে কি হবে, পি ইকাল টু পি ইন্টু আই যদি করে দাও, তাহলে আই মানে 1 2 3 4 মাল্টিপ্লাইড হয়ে পাইয়ের ভ্যালু বেড়ে গেল। সেখানে আমাদেরকে ধরতে হবে যে এন শুড বি এ পজিটিভ কোয়ান্টিটি, তাই না, সেটা ধরলে। কিন্তু এইভাবে প্রোগ্রামটা তুমি লিখলে থিওরিটিক্যালি এটা হচ্ছে কারেক্ট, কিন্তু তুমি যখন প্রোগ্রামটা রান করবে তখন তোমরা কিভাবে টেস্ট করো, ফ্যাক্টরিয়াল এনে প্রোগ্রাম তো লিখেছো, টেস্ট করেছো, কিন্তু সেই সময় এন এর ভ্যালু কত দিয়েছো, আইদার 1 2 3 4 5 6, মোটামুটি এরকম 6 7 8 অব্দি দিয়েছো, তার বেশি তো ভ্যালু দাওনি। এন এর ভ্যালু যেটা দিয়ে টেস্ট করেছো সেটা তো ফ্যাক্টরিয়াল 5 এর ভ্যালু বার করেছো, ফ্যাক্টরিয়াল 6 করেছো, ফ্যাক্টরিয়াল তো 7 করেছো, এইসব। কিন্তু কখনোই কি টেস্ট করেছো যে তোমার প্রোগ্রাম ফ্যাক্টরিয়াল 50 ভ্যালু দিচ্ছে কিনা, বা তোমার প্রোগ্রাম ফ্যাক্টরিয়াল 100 এর ভ্যালু দিচ্ছে কিনা, কখনো আমরা দেখি না। যদি দেখো তাহলে দেখা যাবে যে ফ্যাক্টরিয়াল 100 এর ভ্যালু বার করতে পারে না, রং অ্যান্সার দেবে, ইভেন হয়তো নেগেটিভ অ্যান্সারও দিতে পারে। তো এই যে ব্যাপারটা, যে ডেটা যদি লার্জ হয়ে যায় তাহলে তোমার প্রোগ্রাম কাজ করবে কি করবে না, সেটা কিন্তু আমরা যখন থিওরিটিক্যাল স্টাডি করি, অ্যানালিসিস করি, তখন কিন্তু আমরা বলি না। তো সেই জন্যই হচ্ছে যখন বড় বড় ডেটা দিয়ে করতে যাবে, তখন দেখবে তোমার প্রোগ্রামটা এত কাজ করবে না, ভুল অ্যান্সার দিচ্ছে, ইনকারেক্ট অ্যান্সার দিচ্ছে, এইসব হবে। তো সেই জন্য প্রোগ্রামের হচ্ছে দুটো দিক থাকে, একটা হচ্ছে থিওরিটিক্যালি অ্যানালিসিস করা, আর একটা হচ্ছে এক্সপেরিমেন্টাল, প্রোগ্রামটাকে রান করিয়ে ডিফারেন্ট ডিফারেন্ট পসিবল যা ভ্যালু হয় সেই ভ্যালু দিয়ে প্রোগ্রামকে টেস্ট করতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের প্রোগ্রামের রিলায়েবিলিটির আমি একটা দিক বললাম আর কি। এবার যদি ধরো তোমাদের যদি কোশ্চেন থাকে জিজ্ঞাসা করো, তোমাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে বলো। মানে স্পেশাল আমাদের ধরো যা ছিল সব শেষ হয়ে গেল আজ, আর বলবো না আর কি। আচ্ছা, কালকে আমাদের আছে জেনারেলের ক্লাস আছে, কালকে আর একটা ক্লাস বা দুটো ক্লাস হয়ে যাবে। তো কালকে একটু জানবে আর কি, একটু মনে করে দেবে যে কালকে ফ্রাইডে ক্লাস নেওয়ার পরে আবার নেক্সট ফ্রাইডে হচ্ছে আমার মানে আগে শেষ করে দেওয়াই ভালো, তাই না? তাহলে একটা ডেট ঠিক করবে, আমাকে একটু মনে করে বলে একটা ডেট ঠিক করে আগে শেষ করে নেবে, নিয়ে তোমরা একটু পড়াশোনা করে দেখে টেখে দিলে। বলো, তোমাদের কারো যদি কিছু জিজ্ঞাসা থাকে হ্যালো স্যার। বলো। হ্যাঁ, আচ্ছা স্যার, ইন্টারনাল কোশ্চেনটা বলবেন বলছিলেন, থিওরি পোর্শনটা। একবার বলো, শুনতে পেলাম না। ইন্টারনাল যে ইন্টারনালের থিওরি পোর্শন যে কোশ্চেনটা করেছিল না, ইন্টারনাল স্যার।
কোনটা গো, কোনটা ছিল গো? ওয়ারের বলছো না এতে বলছো, স্ট্যাটিস্টিক্স এর? স্যার ওয়ারের। ওয়ারের, ওয়ারে কি ছিল গো কোশ্চেন, মনে নেই, বলো দেখি, তোমাদের মনে আছে? আচ্ছা তোমাদের অ্যাটেন্ডেন্স গুলো দিয়ে দাও, তোমাদের কি কোশ্চেন মনে আছে, নাহলে আমি কোশ্চেন বার করে দেখি। ওয়ারেরটা মনে আছে, কারণ সেদিন খাতা দেখলাম, আর ওইটা মনে নেই। ফোর জিরো ফাইভ। হ্যাঁ বলো এবার আমার, দেখলাম কোশ্চেন একটা ছিল তোমার শ্যানন এন্ট্রপি ইউজ করে কোডিং এর ব্যাপার, আর একটা ছিল তোমার, আর একটা হচ্ছে পয়েন্ট ভেরিয়েন্স ম্যাক্সিমাম প্রিন্সিপাল ছিল। বলো কি জানতে চাইছো বলো। সুদীপ, হ্যালো। হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার একটু ভুল বলো, এটা জেনারেল পেপার স্যার, একসঙ্গে পড়েছিলাম গন্ডগোল হয়ে গেছে। জেনারেলি বলেছিলাম, হ্যাঁ জেনারেলি আমি হ্যাঁ। বলেছিলাম, কারণ এইটাতে তো তোমরা মোটামুটি নাম্বার ঠিকই পেয়েছো তাই তো? হ্যাঁ স্যার, ওটাতে হয়ে গেছে, নাম্বার পেয়েছে ঠিক স্যার। হ্যাঁ, কিন্তু এইখানে দেখো কারো কারো খাতায় দেখলাম আর কি, তোমার ওই যে যেটা কোডিং এর যে প্রবলেমটা ছিল সেইটাকে যখন আমরা, কেউ কেউ ভুল করেছে, অনেকেই ভুল করেছে, কিন্তু তাও একটু নাম্বার আমি দিয়েছি, একদম জিরো দিইনি। আহ, বেশ কয়েকজনে দেখলাম যে তোমার যে কোডিং করেছো সেখানে প্রত্যেকটা আলফাবেটে 2 ডিজিটেড কোডিং হয়েছে, তো তাদের গুলো ভুল আছে, সেই জন্য তাদের নাম্বার একটু কম আছে দেখবে, মানে জিরো না দিয়ে কম দেওয়া হয়েছে। আবার কয়েকজনের খাতায় দেখলাম যে ধরো দুটো যখন গ্রুপ করা হচ্ছে না, প্রথমে যখন দুটো গ্রুপ হচ্ছে তার মধ্যে একটা গ্রুপে তোমার ডি থাকছে, আর একটা গ্রুপে বাকিগুলো মনে হয় থাকছে। তাহলে কি হয়, যেটা আমাদের ধরো ইয়ে হয়, ছোট গ্রুপ হয়, হ্যাঁ ছোট গ্রুপের ধরো যে নাম্বারটা সেটা জিরো করা হয়, বড় গ্রুপের নাম্বারটা ওয়ান করা হয়, তাই না? জেনারেলি এইভাবে করা হয়, তো সেইভাবে ম্যাক্সিমাম করেছো। আবার কেউ কেউ কি করেছো, উল্টো করেছো, যে ছোট গ্রুপের নাম্বারটা ওয়ান দিয়েছো আর বড় গ্রুপের নাম্বারটা জিরো দিয়েছো, এভাবে করেছো। যদিও এটা ঠিকই আছে, কারণ ওয়ার্ড লেন্থটা হচ্ছে ইম্পর্টেন্ট, কোড লেন্থটা হচ্ছে ইম্পর্টেন্ট, কিন্তু জানি না কেউ কেউ কেন চেঞ্জ করে করেছো। ঠিক আছে, সেটা ঠিকই আছে, সেই জন্য নাম্বার দেওয়া হয়েছে, কিন্তু ছোট লেনটা জেনারেলি জিরো করে করবে, আর বড় লেন যদি হয় সেটাকে ওয়ান করে করবে। আর পয়েন্টসিয়ানে দেখো বেসিক্যালি কি, আমি পড়ানোর সময় তোমাদের যেটা বললাম যে পয়েন্টসিয়ান প্রিন্সিপাল হচ্ছে এইটা, আর পরে হচ্ছে যে এটা একটা ইলাস্ট্রেশন, মানে একটা এক্সাম্পল দিয়ে বলা হচ্ছে। কিন্তু তোমাদের দেখা গেল যে খাতায় খাতায় কি করলে, যে কেউ কিন্তু এটা মেনশন করলে না যে এটা প্রিন্সিপাল, এটা হচ্ছে এক্সাম্পল, এভাবে কিন্তু কয়েকজন লিখেছো, দু চারজন লিখেছো, ম্যাক্সিমাম কি করলে যে একটা ফ্ল্যাট করে লিখে দিলে। তো যখনই কোশ্চেনে এভাবে ব্রেক করে বলা থাকছে তখন সেই ব্রেক করে কিন্তু কোশ্চেনে হাইলাইট করা উচিত, দেখানো উচিত। যে এখানে দেখো আমার কোশ্চেনে ক্লিয়ারলি লেখা ছিল যে ডেসক্রাইব দ্য পয়েন্টসিয়ান ম্যাক্সিমাম প্রিন্সিপাল অ্যান্ড ইলাস্ট্রেট উইথ দ্য হেল্প অফ এক্সাম্পল। তাহলে ওখানে পয়েন্টসিয়ান ম্যাক্সিমাম প্রিন্সিপাল বলে হেডিং এ লেখা উচিত ছিল, তার তলাতে ম্যাটারটা লিখলে তারপরে লেখা উচিত ছিল এক্সাম্পল। ঠিক আছে, ওইভাবে টু দ্য পয়েন্ট তো অ্যান্সার লিখতে হয় সবসময়।
আচ্ছা তাহলে এই শোনো, আর যেটা জেনারেলি যেটা ব্যাপারটা সেটা ওই কালকে বলবো, কালকে সবাই থাকবে, অন্য যারা আছে সেখানে বলে দেবো, ঠিক আছে? তো যাক, আনফর্চুনেট হচ্ছে তোমরা আর ইউনিভার্সিটি সেই যে বেরিয়ে এলে মার্চে, আর কিন্তু তোমাদের আর যাওয়া হলো না, এটা হচ্ছে ব্যাপার। আমাদের এইভাবে ইউনিভার্সিটি লাইফ শেষ হয়ে গেল, এটা একটা দুঃখের ব্যাপার। ঠিক আছে তাহলে, আর যদি কারো কিছু না জিজ্ঞাসা করে থাকে তাহলে আমি বন্ধ করছি। তোমরা লেফট হয়ে যাও।